বর্ষাকালটা তবে পড়েই গেল কলকাতায়। ব্যোমকেশের হাতেও এখন তেমন একটা কাজ নেই। সে এখন কোনো জটিল কেসের অপেক্ষায় দিন গুনছে। ওকে জিজ্ঞেস করলেই বলে, বুঝলে ভাইয়া, অনেকদিন ধরেই মনটা কেমন উসকুস করছে। কোনো একটা জটিল রহস্যের সমাধান না করতে পারলে না আমার মাথাটা না ঠিক খুলছে না। কিন্তু আজকাল আর সেরকম মাথা খাটানো অপরাধী আছে কোথায়? সবই তো ওই ছিচকে চোর আর না হলে খুনের আসামি, খুন করে পুলিশের হাতে ধরা পড়ে যাওয়া পার্টি। শিক্ষিত মাস্টার মাইন্ডের প্রচন্ড অভাব। আমি বুঝলাম ব্যোমকেশ নিজের পেশাটিকে কাজে লাগাতে না পেরে বেজায় অলসভাবে দিন যাপন করছে। আমি আর কি করি, জানলার বাইরে তাকিয়ে আছি। কি সুন্দরী নাই বর্ষার দিনগুলো। শহর কলকাতার বড় বড় ইমারতগুলোর দামি আর জৌলুস রং আজ ফিকে বর্ষার এই বৃষ্টি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। কাল সারা রাত বৃষ্টি হওয়ায় রাতের রাস্তার বাতিগুলো এই দিনের বেলায়ও কেউ আর নেভায়নি। আকাশে সবসময় যেন চলছে অজস্র কলরব আর কালো মেঘরাশির মেলা। আর বৃষ্টি এলে সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। তাই আজ সকাল থেকে যখন ঝিরঝিরে বৃষ্টি নিয়ে আকাশ কালো করে এলো, তখন ব্যোমকেশ ওর কাজের টেবিলের উপর দুটো হাত রেখে ঘোষণার ভঙ্গিতে বলল, তোমার বৌঠানকে বলে দাও আজ দুপুরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হোক আমাদের জন্য। সেটা হলে জমে যাবে। কি বলো ভাইয়া? আমি ব্যোমকেশের কথার উত্তর না দিয়ে জোর গলায় বললাম, বৌঠান, আজ জেলের কয়েদিদের শেষ ইচ্ছে হয়েছে খিচুড়ি আর ইলিশ মাছ খাবে। আমার কথা শুনে ব্যোমকেশ নিঃশব্দে সামান্য হাসল, তারপর বলল, আচ্ছা বন্ধু, তুমি যখন শেষ ইচ্ছার কথা বললে, তবে শোনো, প্রাচীন মিশরীয়দের অদ্ভুত কিছু পুজো ছিল যাতে এক বা একাধিক জীবিত মানুষকে তারা তাদের দেবতার সামনে অর্পণ করত। সোজা ভাষায় বলা যায় সেই সময় তারা দেবতাকে তুষ্ট করতে ওই মানুষটির প্রাণ উপহার স্বরূপ দেবতাকে দিত। বেশিরভাগ সময় এই ঘটনার শিকার হতো ছোট বাচ্চা, শিশুরা অথবা ষোড়শী মেয়েরা। ওদের শরীরে কোনোভাবে আঘাত না হেনেই অজান্তেই বিষ প্রয়োগ করে মেরে ফেলা হতো। আর মৃত্যুর দিন গ্রহ নক্ষত্র দেখে আগেই ঠিক করা থাকত। আর এটাও জানা যায় মিশরীয়রা সেই মানুষটির মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা স্বরূপ তাকে শেষ কয়েকদিন ভালো ভালো খাবার দিত, পরার জন্য দামি অলংকার দিত। তারপরই গ্রহ নক্ষত্র দেখে সঠিক দিন উপস্থিত হলে তাকে দেবতার সামনে মৃত্যু দিয়ে উৎসর্গ করা হতো। সেই সময় অনেকের মমি পাওয়া গেছে যাদের মৃত্যু এমনভাবে ঘটেছে। আর যেহেতু মিশরীয়রা তাকে দেবদূতের চোখে দেখত, তাই তার মৃত্যুর পরেও তার দেহ ওইভাবে মমি করে রাখা হতো। প্রচুর হায়ারোগ্লিফিক লেখাতে এই ঘটনার স্পষ্ট উল্লেখ মিলেছে। সত্যি অদ্ভুত ব্যোমকেশের জ্ঞান। ওর সাথে থাকলে কত না দেশ বিদেশ ইতিহাসের কত ঘটনা জানতে পারা যায়। তবু একটা ব্যাপারে আমার খটকা থেকে গেল। আমি বললাম, তার মানে তুমি কি বলতে চাইছো বলো তো? আমাদের শেষ ইচ্ছে পূরণ। আমার কথাটা শেষ হওয়ার আগেই বৌঠানের কথা শোনা গেল। কোনো কাজ বাজ তো নেই, তাই বসে বসে খালি বাবুরা পা দোলাবে আর ফরমাইশ করবে। বলি, তুমিও তো এখন ফাঁকা সময় বাড়ির কাজে একটু হাত লাগাতে পারো গো। বলিহারি তোমাদের, ঠাকুরপোর থেকে অন্তত এইটা আশা করা যায় না। আমি বুঝলাম বৌঠান হয়তো আমাদের কথোপকথন কিছুটা শুনেছে, তাই এমন মনোভাব। দরজা দিয়ে ঢুকে সে আমায় উদ্দেশ্য করে বলল, ঘরে তো ইলিশ মাছটা নেই, তবে মাছ ভাজাটা কি করে হবে শুনি? আমার আজ খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাই চাই, এর অন্যথা হবে না। ইলিশ মাছ ভাজা খেতে হলে বাজার থেকে মাছটা নিয়ে আসতে হবে, এই আমি বলে রাখলাম। বলেই বৌঠান রান্নাঘরের দিকে চলে গেল। তবে দুপুরে খেতে বসে কিন্তু দেখলাম ব্যোমকেশেরই জয় হয়েছে। গরম খিচুড়ি, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা আর সর্ষে ইলিশ। ব্যোমকেশ হাত ঘষতে ঘষতে একটা অদ্ভুত শব্দ করে বলল, এই না হলে ভারতবর্ষের গৃহ আইন, যতই বন্দী হোক না কেন তার ইচ্ছেরও দাম দেওয়া হয়। আমি বৌঠানের উদ্দেশ্যে বললাম, তুমি যে বললে বাড়িতে মাছ নেই? ছিল নাই তো, নেহাত রামু কাকা বাজার থেকে নিয়ে এলো তাই। বাহ, রামু কাকা তোমার জবাব নেই। সেই তো, আর আমি যে হাত পুড়িয়ে রান্না করলাম তার বেলায় কিছু নেই। ব্যোমকেশ ইলিশ মাছ ভাজা একটা কামড় দিয়ে বলল, ঠিক ঠিক, তোমার হাতেও জাদু আছে, এই জন্যই তো তোমায় এতটা ভালোবাসি। এরপর দুপুরের খাওয়াটা আমাদের বেশ ভালোই জমল। শুধু জমলো বললে ভুল হবে, বৌঠানের হাতের রান্নার গুণেই হোক কিংবা খিদের জন্যেই হোক, খেয়ে যখন উঠলাম বুঝলাম বাড়াবাড়ি রকমের খাওয়া হয়ে গেছে। দুপুরের ভাত ঘুমটা একটু বেশি হয়ে গেছিল। যখন উঠলাম তখন প্রায় সন্ধে। কাকা ততক্ষণে আমাদের চা দিয়েছে। চা খেতে খেতে ব্যোমকেশের সাথে কথা হচ্ছিল। ঠিক এমন সময় কাকা এসে জানালো, দাদাবাবু সেই পুলিশ সাহেব এইছেন, তোমার সাথে দেখা করতে চাইছেন।
দাসবাবু বোধ করি, পাঠিয়ে দাও। বেশি দেরি লাগলো না, কারণ ঘরে হন্তদন্ত হয়ে যিনি ঢুকলেন তিনি দাসবাবুই বটে। আর ঘরে ঢোকার সময় তার কপাল দিয়ে যতটা ঘাম বেরোতে দেখলাম, সহজেই বোঝা যায় তিনি তারাই আছেন আর কিছু বলার জন্য সবিশেষ উত্তেজিত। এমনিতেই লোকটার শরীরটা একটু বেশি ভারী। যদি কোনোদিন রেসের মাঠে ভদ্রলোক দৌড়ান, তবে ওনার আগে ওই বড় ভুঁড়িটাই প্রথম হবে। তবে ব্যোমকেশবাবু, বলছি কি, হাইলি সাসপিসিয়াস ব্যাপার। এখন গেলে হয়তো সচক্ষে দেখতে পাবেন ব্যাপারটা। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। আমি এই ডিউটি দিয়ে ফিরবো বলে বেরিয়েছি, তার মধ্যে আসে খবরটা। আর কেসটা হয়েছে আমার থানার এলাকায়, তাই ভাবলাম আপনাকেও নিয়ে যাই। আপনার হাতেও তো তেমন কোনো কেস নেই, চলুন না আমার সাথে। আপনারও মাথা খাটানোর একটা খোরাক হবে, অপরদিকে পুলিশেরও সাহায্য হবে। আমি জানি দাসবাবু মাঝে মধ্যেই জটিল কোনো কেস হলে তাতে ব্যোমকেশের সাহায্য নেয়, আর বোধ করি এটাও কোনো জটিল রহস্যের ব্যাপার। ব্যোমকেশ আর আমি বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। নিচে দাসবাবুর জিপ দাঁড়িয়েছিল। আমরা যেতেই জিপ স্টার্ট দিল। দাসবাবু বলে দিলেন যতটা তাড়াতাড়ি হোক স্পটে পৌঁছানোর কথা। গাড়িতে যেতে যেতে ব্যোমকেশ দাসবাবুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, পেরেক ফোটার ব্যাপারটা কিন্তু ঠিক বুঝতে পারলাম না দাসবাবু। মানে কেউ কি রাগের বশে জিনিসটা গেঁথে দিয়েছে কারো শরীরে? কিন্তু এতে রহস্যের কি আছে তো বুঝতে পারলাম না ঠিক। এই কয়দিন পেপার দেখেননি মনে হচ্ছে। আপনি 3 দিন আগের পেপার খুঁজলেও পেতেন ঘটনাটা, যদিও খুব ছোট করে বেরিয়েছিল। আর ব্যাপারটা পুরোটাই অ্যাক্সিডেন্ট রূপে দেখা হচ্ছিল, তাই হয়তো রিপোর্টারটা চেপে গেছে। আচ্ছা, আপনি এই আধো আধো কথা বলাটা ছাড়ুন তো, পুরো ব্যাপারটা খুলে বলুন। না হলে আপনার সাহায্য করা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় দাসবাবু। আরে চড়ছেন কেন? এই কম বয়সী গোয়েন্দাদের এটাই সমস্যা। আচ্ছা শুনুন তবে, 3 দিন আগে ওই রাত ধরুন 11টা নাগাদ ঘটে ঘটনাটি। লোকটির নাম বিশ্বম্বর রায়, যিনি পেশায় একজন রিটায়ার্ড আর্মি অফিসার ছিলেন। বয়স ধরুন ওই 40-এর কাছাকাছি। আর রিটায়ার্ড করার পর তিনি একটি সরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তিনি যখন বাইকে করে রাতে ফিরছিলেন, তখন ঘটে ঘটনাটি। একটি অতি দ্রুত মালবাহী লরির সাথে সংঘর্ষ হয় লোকটির। গাড়ির সাথে ধাক্কা লাগার সাথে সাথেই শরীরটি থেতলে যায়, আর বাইকটি ছিটকে পড়ে অপর পাশে। শরীরে এমন বাজেভাবে ধাক্কা লেগেছে যে তার দেহ দেখে শনাক্ত করা যায়নি। পরে গাড়ির ডিটেলস আর পাওয়া কিছু পরিচিত পত্র দেখে শনাক্ত করা হয়। তবে সবচেয়ে আশ্চর্যের কি জানেন ব্যোমকেশবাবু? লোকটাকে যখন পুলিশ ডিসকভার করে, তখন ওর গলায় পাওয়া যায় একটা গেঁথে থাকা শার্প পেরেক। পেরেকটা গলায় ঠিক এমন মাছ বরাবর ঢুকেছে যে সাধারণ কোনো মানুষের হলে তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটত সেই পেরেকের আঘাতে। তবে যেহেতু অ্যাক্সিডেন্টের কেস, পেরেকের ব্যাপারটা চেপে যাওয়া হয়। তবে আজ সেমভাবে একটা লোকের গলায় পেরেক বিঁধে যাওয়ার কারণে মৃত্যু ঘটেছে। বাকি আপনি গেলেই বুঝতে পারবেন আশা করি। ঘটনাটা ঘটেছে তাও কটা আন্দাজ? ওই ধরুন সন্ধ্যার দিকে। ততক্ষণে বোধ করি অন্ধকার নেমে গেছিল। আর কোনটা ঘটেছে এমন একটা জায়গায় সেটা পুরোপুরি শুনশান এলাকা। বেশি একটা লোক রাতের বেলা সেই এলাকা দিয়ে চলাচল করে না। আর আমার মন বলছে এটা খুন। আর আমার ডিপার্টমেন্টের একজন অফিসার এমন একটা অদ্ভুত তথ্য জানালো যে আমি শুনেই তো অবাক। কারণ 2টি মৃতদেহের পাশ থেকেই নাকি উদ্ধার হয়েছে একটি সবুজ রঙের ছাতার উপরের কাপড়ের অংশ। তার মানে আপনি বলতে চাইছেন ছাতার পুরো অংশ না, শুধু উপরের কাপড়ের অংশটা, তাই তো? দাসবাবু মাথা নেড়ে সম্মতি দিলেন। একদমই তাই। আপনি এখন গেলেই দেখতে পাবেন। তবে এখন অন্ধকার হয়ে গেছে, রাতের বেলা একটু অসুবিধা হবে মনে হচ্ছে। তবে আমি উপযুক্ত লাইটের বন্দোবস্ত করতে বলেছি। সত্যি বলতে জায়গাটা দূরেই বুঝতে পারলাম, কারণ আমাদের ঘড়ি বলছে প্রায় 7:30-এর কাছাকাছি। পৌঁছতে পৌঁছতে লেগে গেল প্রায় 8টার কাছাকাছি। জায়গাটা একটা হাইওয়ের উপর। রাস্তায় স্ট্রিট লাইট থাকলেও অপেক্ষাকৃত এই জায়গাটায় লাইটের পরিমাণ অনেকটাই কম। দাসবাবুর আগে 4টে জিপ আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। সেইগুলোর আলোতে এই জায়গাটা স্পষ্ট, আর সাথে যোগ হয়েছে পুলিশের হাই পাওয়ারের টর্চ। আসলে আমি আর ব্যোমকেশ বহু কেসে মৃতদেহ দেখতে গেছি তদন্তের জন্য, কিন্তু রাতের বেলা অন্ধকারে এই প্রথম। সত্যি বলতে আমি ভেবেছিলাম যে হালকা ভিড় হয়তো থাকবে, কিন্তু ফাঁকা রাস্তা হওয়ার দরুন এখানে কিছুই নেই।
মার্ডার স্পটে চারিপাশে এদিক ওদিক ইতস্তত ছড়িয়ে রয়েছে কয়েকজন পুলিশ। মৃতের শরীরের চারপাশে সাদা রঙের ডেট মার্ক দিয়ে ঘিরে রাখা হয়েছে। ব্যোমকেশকে দেখলাম প্রথমেই নেমে লাশটার কাছে চলে গেল। তারপর হালকা নিচু হয়ে সে বডিটাকে মন দিয়ে দেখতে লাগলো। আমি এবার সামনে গিয়ে দেখলাম বছর 35-এর একজন ভদ্রলোক। লোকটার মুখে অবস্থান করছে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি। হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি হবে, সহজেই আন্দাজ করা যায়। লোকটাকে আমরা দেখছি, এমন সময় একজন পুলিশ এগিয়ে এসে আঙুল দেখিয়ে দিয়ে বলল, ব্যোমকেশ বাবু, এই দেখুন, গলার কাজটা ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা পেরেক গেঁথেছে। ব্যোমকেশ আরেকটু কাছে গিয়ে দেখে বলল, ও মাই গড, এতটা ডিপ যখন পেরেকটা গেছে, সুতরাং বলা যায় প্রচণ্ড পরিমাণে ফোর্স দিয়ে এটা এখানে প্রবেশ করানো হয়েছে। আর এতটা মাঝ বরাবর, তাই সহজে আন্দাজ করা যায়। পেরেকটা গলায় ঢোকার সঙ্গে সঙ্গেই রক্তক্ষরণ হয়, আর তৎক্ষণাৎ গলা দিয়ে শব্দ করারও টাইম পায়নি লোকটা। তার আগেই যন্ত্রণাতে মৃত্যু ঘটেছে লোকটার। আমিও দেখলাম মৃতদেহটা। ব্যোমকেশ ভুল কিছু বলেন। পেরেকটা পুরোপুরি গেঁথে আছে গলার অংশে, আর সেই স্থান থেকে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে রাস্তায়। ব্যোমকেশের কপালে একটা বড় ভ্রুকুটি দেখে বুঝলাম ও কিছু একটা রহস্য ধরতে পেরেছে। অল্প সময় পর ব্যোমকেশ লোকটার পায়ের কাছের কিছুটা অংশ দেখে অবাক হওয়ার ভঙ্গিতে বলল, আচ্ছা দাসবাবু, আপনার একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? আপনাদের এটা আগে চোখে পড়ার কথা ছিল। বাইক অ্যাক্সিডেন্ট আর প্যান্টে একটু ঘষা বা পায়ের কাছে কোনো ক্ষত চিহ্ন নেই। স্ট্রেঞ্জ না? পাশে দাঁড়িয়ে থাকা পুলিশটি বলল, ওই যে রাস্তার যে স্থানে সাদা রং দিয়ে মার্ক করা রয়েছে, বাইকটা ওখানে পড়েছিল। অপরদিকে বাইকটা প্রচন্ড ভারী, আর বাইকটা রয়্যাল এনফিল্ডের। বাইকে কিন্তু অ্যাক্সিডেন্টের দাগ স্পষ্ট রয়েছে, কারণ জায়গায় জায়গায় সেটি ঘষতে গেছে আর পার্টস ভেঙেছে। আমরা ওটা রাস্তার এক পাশে রেখে দিয়েছি। ব্যোমকেশ কথাটা শুনে খানিকটা হাসল, তারপর বলল, এই যে ভুতুরে ব্যাপার, হ্যাঁ? আপনারা বলছেন বাইক ঘষতেছে আর বাইকের অ্যাক্সিডেন্ট হলো, তবু যে বাইক চালাচ্ছিল সে তো বাইক নিয়েই পড়েছে, সুতরাং তার শরীরে কোনো ইনজুরি থাকবে না কেন? এটা তো সহজ ব্যাপার। আমি তৎক্ষণাৎ বললাম, আচ্ছা ধরো লোকটাকে অপর দিক থেকে আসা কেউ প্রথমে পেরেক দিয়ে আঘাত করে, তারপর লোকটা পেরেকের আঘাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর দূরে ছিটকে যায়। তার জন্য হয়তো তার পায়ে তেমন একটা চোট লাগেনি। ব্যোমকেশ এবার এগিয়ে গেল দাসবাবুর দিকে। তিনি জিপের কাছে আরেকজন পুলিশকে কিছু একটা বোঝাচ্ছিলেন, আর তার হাতে ছিল সবুজ রঙের একটা ছাতার উপরের অংশ। ব্যোমকেশ এগিয়ে গিয়ে দাসবাবুর হাত থেকে সেটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, অদ্ভুত ব্যাপার কিন্তু এটা দাসবাবু। ছাতা আছে, ছাতার লোহার হুকগুলোও আছে, কিন্তু নেই খালি ছাতার ধরার ধাতব অংশটা। অদ্ভুত ব্যাপার। আগের বারের খুনের ক্ষেত্রে তো এটাই পাওয়া গিয়েছিল আশা করি। তবে তার মানে কি খুনি? এবার বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। আপনাদের দেখা শেষ আশা করি। আর দেরি না করলে তাহলে আমি বডিটা নিয়ে যাবার ব্যবস্থা করি, কেমন? অবশ্যই তাড়াতাড়ি করুন, তবে আপনার কাজ হলো রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই আমায় ইনফর্ম করা, কেমন? আমার মন বলছে পুরো ব্যাপারটা যতটা সাধারণ দেখাচ্ছে ততটা সাধারণ নয়। এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র। দেখাই যাক আমার অনুমান সঠিক হয় কিনা। দাসবাবু এবার মাথা চুলকে বললেন, ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমনটাই হবে। তাড়াহুড়োর তো কোনো ব্যাপার নেই। তা লোকটার ডিটেইলস কি বলে একটু বলুন শুনি দাসবাবু। দাসবাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, পরিচয়, তাই তো? দাঁড়ান, এই তো লোকটা বেশ বড় লোক, ব্যোমকেশ বাবু। আর পেশায় প্রমোটার, নাম অনিমেষ সান্যাল। বয়স 35-এর কাছাকাছি। সে সন্ধ্যার দিকে মদ্যপ অবস্থায় তার বাড়ি ফিরছিল নিজের রয়্যাল এনফিল্ড বাইকে। পেরেকটি কোনোভাবে সোজাসুজি তার গলায় এসে লাগে আর মৃত্যু ঘটে। আর পরিবারের ডিটেলসটা নিতে ভুলে গেছেন নিশ্চয়ই। বাড়ির লোককে তো খবর পাঠাতে হবে। বাড়ির লোক লাশ শনাক্তকরণ না হলে যে সেটা আমাদেরই অসুবিধা কাজে। আপনার দ্বারা দেখছি। দাসবাবু মুখটা একটু জয়ের ভঙ্গিতে তুলে উঁচু গলায় বললেন, প্রচুর টাকা আর ক্ষমতার প্রতিপত্তি থাকায় কিছুদিন ধরে শোনা যাচ্ছে পরকীয়ার সাথে যুক্ত ছিল লোকটা। এর বাবা মা কেউ বেঁচে নেই। 5 বছরের বিয়ে করা স্ত্রী আছে খালি। খবর পাওয়া যাচ্ছে ইদানিং স্ত্রীর সাথে ওনার সম্পর্ক খুব একটা ভালো নয়। আর তাদের মনোমালিন্যের অপর প্রধান কারণ হলো তাদের এত বছর বিয়ের পরও কোনো সন্তান ছিল না। এখনো অবধি এতটা জানা গেছে। থাক থাক দাসবাবু, এতেই হবে। এখন লোকটার বাড়ির ঠিকানা জোগাড় করে রাখুন। রাতে বাড়িতে মহিলাকে খবর দিন।
আর অপর যে ব্যক্তি মারা গিয়েছিলেন 3 দিন আগে, এক্স আর্মি যিনি, ওনার ডিটেইলড ফাইল কিন্তু আমার চাই কালকের মধ্যে। বডির পরীক্ষা হয়ে গেলেই তার রিপোর্ট আমায় ফোন করে জানাবেন, ঠিক আছে? এখন চলি, সকালে দেখা হচ্ছে। তাহলে চলো ভাইয়া। দাসবাবুর অপর এক পুলিশ জিপ আমাদের বাড়ি ছেড়ে আসেন। আমরা যখন ফিরি সময় তখন প্রায় 10টার কাছাকাছি। রাতে খাওয়া দাওয়া সেরে শুতে যাওয়ার আগে আমি ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি ও হাতে সিগারেট জ্বালিয়ে এদিক ওদিক ইতস্তত পায়চারি করছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু বুঝতে পারছো এই কেসটার ব্যাপারে? আর দেখো, আমায় সব থেকে ভাবাচ্ছে ওই পেরেকটা। ওই রকম সঠিকভাবে গলার ঠিক মাঝখানে ওটা বিঁধলো কিভাবে? প্রশ্নটা যে আমার মাথাতেও আসেনি তা কিন্তু না, তবে একটা বিষয় পরিষ্কার যে এমন কিছু ভাবে পেরেকটা প্রচন্ড ফোর্সে মারা হয়েছে। ধরো যদি কেউ লোকটাকে আক্রমণ করে, এই পেরেক দিয়ে খুন করার চেষ্টা করে, তবে কিন্তু লোকটা বাধা দেবে বা ধস্তাধস্তির চাপ থাকবে, সেটা কিন্তু নেই। আমি একটু ভেবে বললাম, আর বাইকটা কিন্তু ভালোভাবেই ঘষটেছে। তার জায়গায় জায়গায় ভাঙা আর রং চটে যাওয়াটা তারই প্রমাণ। ওটা খুব সহজ ব্যাপার। ধরো লোকটাকে কোনোভাবে আগেই খুন করা হলো, আর জায়গাটা এমন যে আশেপাশে কোথাও আলোও নেই। অন্ধকারে এতটাই সহজেই তার কার্যসিদ্ধি করে, আর তারপর গাড়ি স্টার্ট দিয়ে প্রচুর স্পিডে চালকবিহীন ছেড়ে দেয়। এভাবে সহজেই ওরকম ক্ষতি সম্ভব। আর রাস্তাটাও ফাঁকা, ওইদিকে খুব একটা গাড়িও চলাচল করে না। আর ওই যে সবুজ ভাঙা ছাতার ব্যাপারটা, তুমি তো ওটা নিয়ে এসেছিলে না? ছাতাটা আর একটা সাধারণ ছাতার মতো, শুধু তার ওপরের অংশটা আছে, কিন্তু ওটাকে ঠিক ভাঙাও বলা চলে না। আমি খুঁটিয়ে দেখেছি, কোথাও কোনো ভাঙা নেই, খালি নিচের হোল্ডারটা গায়েব। উম, বড়ই অদ্ভুত ব্যাপার তো। কেসটা কিন্তু দেখে খুব কঠিন মনে হচ্ছে। সে কঠিন হোক না, আমি আর তোক্কা করি না। এই মাথা যতদিন আছে আমি চেষ্টা করে যাব। আর একটা না, পরপর 2টো খুন হয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আজ ঘুমিয়ে পড়ো, কাল বেরোতে হবে, অনেক কাজ আছে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো দেখি ঘড়িতে তখন প্রায় বেলা 9টার কাছাকাছি। ব্যোমকেশ সকাল সকাল আমায় ডাকিনি, এটা দেখে প্রচণ্ড অবাক হলাম। আমি বৈঠকখানায় গিয়ে দেখি ও তখন কার সাথে টেলিফোনে কথা বলতে ব্যস্ত। শেষের দিকে বলতে শুনলাম যে 12টায় আমরা যাচ্ছি। আমি একটা বড়সড় হাই তুলে বললাম, তা আমরা আজ কোথায় যাচ্ছি? ও একটা সিগারেট ধরিয়ে সোফায় বসতে বসতে বলল, সকালে প্রথমে আমরা 10টার দিকে যাচ্ছি এক্স আর্মি অফিসার বিশ্বম্ভর বাবুর বাড়িতে। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও 4 দিন হতে চলল। তাই এখন ওখানে একটু শোকের ছায়া কমেছে আশা করি। যতই এই ঘটনাটা অ্যাক্সিডেন্ট বলে চালানো হোক, আমার মতে এটাও হয়তো নিখুঁত খুন। আর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দাসবাবু আসছেন আমাদের নিয়ে, উনিই যাবেন কিন্তু। পুলিশ নিজেদের মতো জেরা তো করেছে আশা করি। তাতে কি, আমার কাজ আমাকে করতে হবে। আর এখানে ওদের বয়ান নেওয়াটা সব থেকে মূল্যবান কাজের মধ্যে পড়ে। কিন্তু আমি যতটা শুনেছি, ওনার বাড়িতে এখন উপস্থিত মোটে 2 জন। আর ওনার নিজের বোন আর অপরজন হলেন ওনার প্যারালাইজড বাবা। তাই ওই ভদ্রলোকের সাথে কথা বলে কিছু হবে বলে তো মনে হয় না। মহিলাই যতটা সাহায্য করতে পারেন। দেখা যাক না, শুধু তো ওখানেই নয়, একটু ন্যাশনাল লাইব্রেরি যেতে হবে কিছু তথ্য সংগ্রহ করতে। তরিৎ জেঠুর থেকে এই ব্যাপারে জানা ভালো লোক নেই আশা করি। আমি আগে একটু বলে রাখি, তরিৎ জেঠু কিন্তু আমাদের নিজেদের কোনো জেঠু নন। তিনি বাবার এক বন্ধু, ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি করেন। তবে লোকটার জ্ঞান অনেক, আর অদ্ভুত একটা নেশাও আছে। তা হলো খুব দরকারি কিছু খবর লাইব্রেরিতেই নিউজ কাটিং করে বড় বড় ডায়েরিতে জমায়। আজ থেকে 25 বছরের মধ্যে কোনো ঘটনা থাকলেও সেটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেটা তরিৎ জেঠুর নখও দর্পণে। আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে হালকা জামা কাপড় পরে তৈরি হয়ে নিলাম। তার মধ্যে নিচে ভারী জিপের হর্নের আওয়াজ কানে এলো। বুঝতে পারলাম দাসবাবু এসে পড়েছেন, আমাদের জন্য নিচে অপেক্ষা করছেন। আমরা ঠিক 35 মিনিটের মাথায় কলকাতার জ্যাম কাটিয়ে একটি একতলা বাড়ির সামনে পৌঁছলাম। দাসবাবু জিপে বসেই বললেন, বাড়ির অবস্থা দেখে কি বুঝতে পারছেন মশাই? রিটায়ার্ড আর্মি অফিসার, তবে টাকা তো ভালোই থাকার কথা ছিল। তারপর আবার এখন ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তবে বাড়ির অবস্থা এতটা শোচনীয় হবার কারণটা তো বুঝলাম না। দাসবাবু হেসে বললেন, আমি বুঝিয়ে দিচ্ছি। সূত্র মারফত জানা গেছে লোকটার কিন্তু ভালো মতো ক্লাবে যাওয়ার অভ্যাস ছিল, অর্থাৎ জুয়ার অভ্যাসটা খুব ভালো মতোই লেগেছিল। আর ভালো পরিমাণ অর্থ লোকটা জুয়ায় হেরেছিল। আর যেদিন অ্যাক্সিডেন্টটা হয়
লোকটা কিন্তু অত রাতে মদ খেয়েই গাড়ি চালিয়ে ক্লাব থেকে ফিরছিল। ব্যোমকেশ কথাগুলো শুনে আর কিছু বলল না। আমরা প্রবেশ করলাম বাড়ির ভিতরে। বাড়ির সদর দরজায় 3বার কড়া নাড়ার সঙ্গে সঙ্গে ভিতর দিয়ে একটা মহিলা কণ্ঠ বলল, কে এসেছেন? দাসবাবু একটু গলা খাকারি দিয়ে বলল, আমি লালবাজার থানা থেকে আসছি। সুনয়না দেবী, আপনি নির্দ্বিধায় দরজাটা খুলুন। আপনার দাদার মৃত্যুর ব্যাপারে কিছু কথা বলার আছে। একটু দাঁড়ান, আমার হাত পরিষ্কার নয়, হাতটা ধুয়ে এসে কথা বলছি, একটু অপেক্ষা করুন। আমরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলাম। ব্যোমকেশ দেখলাম চুপচাপ বাগানের ছোট দুটো গাছের দিকে এগিয়ে গেল। সেগুলোর পাতা অত্যন্ত যত্ন সহকারে কাটা রয়েছে। আমি দেখে বুঝলাম মহিলার হয়তো বাগান বানাবার শখ আছে। ঠিক 3-4 মিনিট ঠায় অপেক্ষা করে দাঁড়িয়ে মহিলা দরজা খুললেন। আমাদের দেখে ওনার মুখ যে খুব প্রসন্ন নয় তার বলে দিতে হয় না, কারণ ঘরে প্রবেশ করতেই মহিলা গজগজ করে বলে উঠলেন, এই তো 2 দিন আগে আপনাদের পুলিশের লোক এসে কত কিছু জেনে গেল, আমার কিসে জেরা বলুন তো? দেখছেন বাড়িতে দাদার মৃত্যুর শোক এখনো কেউ কাটিয়ে উঠতে পারেনি, তার উপর বাবার এই দশা। আসুন, কি জিজ্ঞেস করবেন করুন, তারপর তাড়াতাড়ি কাজ শেষ করুন, আমার অনেক কাজ পড়ে আছে। নমস্কার। আমার অনুমান বলছে আপনার দাদা শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্টে মারা যাননি, ওনাকে হত্যা করা হয়েছে। আর আমরা সেই দোষীকে খুঁজে বার করতেই আপনার সাহায্য আশা করছি। দাদার কথা বলছেন? ওকে মারবে না তো কি পুজো করবে? জানেন তো ব্যোমকেশ বাবু, জুয়ারির শত্রুর অভাব হয় না। দেখুন, হয়তো কারো টাকা দিয়ে শোধ করতে পারেনি, তারাই হয়তো শেষ করে দিয়েছে মেরে। লোকটা বেঁচে থাকলেও শান্তি দিত না আমাদেরকে। যা টাকা রিটায়ার করে পেয়েছিল সব টাকাই জুয়াতে উজাড় করেছিল। বাবার যা সম্পত্তি ছিল সেটাও শেষ করেছে জুয়াতে। এখন আমাদের বেঁচে থাকার জন্য শুধু পড়ে আছে জীর্ণ বাড়িটা। মরেও মনে হয় আমাদেরকে শান্তি দেবে না। ব্যোমকেশ মহিলার কথা শুনে দুঃখ পেল কিনা জানি না, সে বলল, আমি অত্যন্ত দুঃখিত সুনয়না দেবী, তবে আপনার দাদাকে খুন করতে পারে এমন কোনো লোককে আপনার সন্দেহ হয়? দাদা মাঝখানে অনিমেষ সান্যাল নামের একজন বয়স 35-এর প্রমোটারের সঙ্গে বন্ধুত্ব করেছিল। লোকটা আমাদের বাড়িতেও এসেছিল 2-1 বার। লোকটাকে আমার সন্দেহ হয়, কারণ যেদিন বাড়িতে আসে খুব খারাপ নজরে আমার দিকে তাকিয়েছিল। দেখেই মনে হয় একটা অসভ্য লোক। আমি দাদার মুখে শুনেছি যে ওর বাড়িতে নাকি যাতায়াত ছিল। হয়তো এই লোকটা বা দাদার কোনো পুরনো কোনো শত্রু দাদাকে মেরেছে, কি জানি। তবে দাদার অ্যাক্সিডেন্টটা তো বাজেভাবে হয়েছে যে শরীরটাকে শনাক্ত করা যায়নি। আমার মনে হয় না এটা নিছক কোনো খুন। এটা তো সত্যি একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। আপনার বাবার ঘরে কি একবার যেতে পারি? মানে ওনাকে একটু দেখতে চাই, যদি হয় একটু কথা বলেও দেখতে পারি। না না, বাবা এখন অসুস্থ, এখন কথা বলতে পারবে না। প্যারালাইসিসের পর থেকে উনি বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন। আর তাও যা বলেন একেবারে আঙুলের ইশারায় গোঙানির শব্দে বলে। আপনারা একবার দেখে চলে আসতে পারেন। ওনাকে বিরক্ত করা ডাক্তারবাবু পুরোপুরি না করেছেন। আমরা উঠে পড়লাম। পাশের একটা ছোট ঘর দেখিয়ে মহিলা আমাদের সেই দিকে নিয়ে গেলেন। আমরা ঘরে প্রবেশ করতে বুঝতে পারলাম অগোছালো ঘর, এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে সব ওষুধপত্র আর কিছু কাপড় চোপড়। কিন্তু সব থেকে অবাক হলাম এটা দেখে যে বিছানার ওপর যে ভদ্রলোক শুয়ে আছেন তাকেই কলকাতার গরমেও গায়ে চাদর চাপিয়ে শুয়ে রাখা হয়েছে। লোকটার শরীরের চামড়া প্রায় কুঁচকে গেছে, মুখে পাকা সাদা রঙের খোঁচা খোঁচা দাড়ি, বোঝাই যায় অনেকদিন দাড়ি কামানো হয়নি। আর লোকটা প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা হবে। বয়স তো আন্দাজ ওই 60-65 বেশি হলেও অবাক হব না। আমাদের আসতে দেখে লোকটা কেমন যেন চঞ্চল হয়ে উঠেছিল, কিন্তু কিছু বলতে পারছে না যেন। খানিকক্ষণ ব্যোমকেশের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার পর লোকটা চাদরের তলাতেই একটু গো গো শব্দ করছিল দেখে সুনয়না দেবী বললেন, শুয়ে পড়ো বাবা, ওরা এক্ষুনি চলে যাবে। আপনারা এবারে চলে আসুন, বাবার জন্য বেশি উত্তেজনা ভালো না। ব্যোমকেশ কিন্তু ঘরটা ছেড়ে বেরোবার আগে এগিয়ে গেল ইতস্তত ছড়িয়ে রাখা ওষুধগুলোর দিকে। সেখানে একটা প্রেসক্রিপশন পড়ে আছে, ও সেটায় বেশ ভালো করে চোখ বুলিয়ে নিল। তারপর ওষুধের পাতাগুলো একটা একটা করে হাতে নিয়ে দেখল। তারপর আমরা ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সুনয়না দেবী বললেন, আপনাদের যা জানার ছিল আশা করি জানা হয়ে গেছে। দয়া করে আমাদেরকে বারবার বিরক্ত করবেন না। যে মানুষটা চলে গেছে সে তো আর ফিরে আসবে না। আর আমি আর দাদার ব্যাপারে
কোনো কথা বলতে চাই না, বিশ্বাস করুন। খুন, অ্যাক্সিডেন্ট, যা ইচ্ছে হয় তাই করুন। বলে মহিলা দরাম করে মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। আমরা বাগানটা পেরিয়ে গিয়ে উঠলাম দাসবাবুর জিপে। বেলা এতক্ষণে প্রায় 11টার কাছাকাছি। দাসবাবু বললেন, কি মশাই, চা খাবেন নাকি? চলুন, সামনে একটা ভালো চায়ের দোকান আছে। কলকাতা শহরে চায়ের দোকানের অভাব নেই মশাই, তবে ধীরুর দোকানের চা খেলে তার স্বাদ মুখে লেগে থাকবে। আমরা কেউই আপত্তি করলাম না। আর এটার কারণ আমি জানি। ও ন্যাশনাল লাইব্রেরিতে তরিৎ জেঠুর কাছে যাওয়ার সময় 12টা, তাই ও একটু সময়টা কাটিয়ে নিতে চাইছে। চায়ের দোকানে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতেই দাসবাবু বললেন, তা কি বুঝলেন মশাই? আগের খুনটা আর এই খুনটার মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? আমার তো দুটো খুনই আলাদা লোক করেছে বলে মনে হলো। আর প্রথমটা খুন না অ্যাক্সিডেন্ট, সেটা নিয়ে আমার সন্দেহ বিস্তর মশাই। ধরুন, যদি আমি এখন বলি এই সুনয়না দেবী অনিমেষ সান্যালের খুনি, আপনি মানবেন? এ কি বলছেন আপনি ব্যোমকেশ বাবু? এই মহিলা, এ অসম্ভব। কিছুই অসম্ভব নয় দাসবাবু। মহিলা কি বলল? অনিমেষ সান্যাল কিন্তু ওদের বাড়িতে আগে এসেছিল, আর সে ওনাকে খারাপ নজরে দেখত। হয়তো বিশ্বম্ভর লোকটা অনিমেষের থেকে টাকা ধার নিয়েছিল, আর ধরুন এই বিশ্বম্ভর লোকটাকে টাকার বিনিময়ে খুন করায় অনিমেষ সান্যাল। তবে কেমন হয়? আর দাদার খুনিকে অপরাধের শাস্তি কে না দিতে চায় দাসবাবু? আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, এটা হতেও পারে, কারণ ধরো অনিমেষ লোকটার তো চরিত্রের দোষ ছিল। হয়তো সে দাদাকে মেরে ওর বোন সুনয়না দেবীকে কাছে পেতে চেয়েছিল, আর বিশ্বম্ভর বাবুকে মারলে তার এই উদ্দেশ্যে সফল হওয়ার রাস্তা তো ফাঁকা হয়ে যেত। কিন্তু আর একটা প্রশ্ন তবে তো থেকেই যায়, একজন মহিলা হয়ে তিনি ওই রাতের বেলা অন্ধকার রাস্তায় খুনটা করতে পারল? ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। তবে খুনটা সুনয়না দেবী নিজে না করে হয়তো অন্য কাউকে দিয়েও করাতে পারে। সবকটা প্রশ্নের উত্তর পাওয়া দরকার। আমাদের চা খাওয়া মোটামুটি শেষ। দাসবাবু বললেন, তা মশাই, আপনারা বাড়ি যাবেন তো? আমি গাড়ি করে ছেড়ে দিই। অত কষ্ট করতে হবে না দাসবাবু, আমার এই কাছেই ন্যাশনাল লাইব্রেরিতে একটু কাজ আছে। আপনি বরং আমাদের ওখানে একটু ছেড়ে দিন, ফেরার সময় আমরা ট্যাক্সি করে নেব। যেমন বলা তেমন কাজ। 12টা বাজতে 10 মিনিট আগে দাসবাবু আমাদের ন্যাশনাল লাইব্রেরির সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। এর আগেও আমি ওর সাথে লাইব্রেরিতে এসেছি, তবে তরিৎ জেঠুর সাথে দেখা করার জন্যই প্রথম। আমরা দরজা ঠেলে ওনার ঘরে ঢুকলাম। চোখে পড়ল ভদ্রলোক তখনও নিজের সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে একটা বই পড়ছে। আগে যখন দেখেছিলাম তখনই বয়স ছিল 60-এর কাছাকাছি, এখন যেন আরও বেশি বয়স্ক মনে হচ্ছে ওনাকে। ওকে আর আমাকে দেখে হেসে তিনি চেয়ার দেখিয়ে বসতে পড়লেন। আমরা বসতেই বললেন, ব্যোমকেশ, তুমি যে এই প্রাইভেট ইনভেস্টিগেটরের কাজটা করছো, আমি শুনে বেজায় খুশি হয়েছি। আর তোমার বাবা আমাকে আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে তোমার বুদ্ধি আছে, আর আমার বিশ্বাস তুমি অনেক আগে যাবে। তোমার প্রশংসার খবর আমি পেপারে তো প্রায়ই পাই। আগের ওই কেসটা, ওই হর্ষবর্ধনের হিরেটা তুমি যেভাবে খুঁজে দিয়েছিলে না, সবটাই আমার জানা। আপনার যা বুদ্ধি আর পড়াশোনা, আপনিও চাইলে সহজেই গোয়েন্দাগিরি শুরু করতে পারতেন কিন্তু জেঠু। তরিৎ জেঠুর মুখে একটা নরম হাসি দেখতে পেলাম। বয়স হয়েছে বলে ঠাট্টা করছো ব্যোমকেশ? তা তোমাদের আমার কাছে আগমনের কারণটা বলো। তোমার কোনো কেসে যদি কাজে আসি, আমার নিজের খুব ভালো লাগবে। হ্যাঁ জেঠু, কেসের ব্যাপারে একটা লোকের সম্বন্ধে একটু ডিটেলস চাই। লোকটার নাম বিশ্বম্ভর রায়, যিনি একজন এক্স আর্মি ছিলেন। এই 2 দিন আগেই পথ দুর্ঘটনায় মারা যান। আপনারা পেপারে হয়তো ঘটনাটা পথ দুর্ঘটনা ভাবলেও আমার চোখে ওটা একটা খুন, তাই আপনাকে একটু বিরক্ত করা। তরিৎ জেঠুর দেখলাম নামটা শোনামাত্র কপালে ভাঁজ দেখা গেল। তিনি বললেন, বিশ্বম্ভর রায়, বিশ্বম্ভর, তাই তো? এক্স আর্মি। হ্যাঁ, 6 বছর আগের খবর। যতদূর মনে পড়ছে ওই মার্চ মাসের ঘটনা। এই দাঁড়াও, আমি ওই সালের খাতাটা একটু খুঁজে দেখি। আমি তো অবাক, কি শার্প মেমোরি। 6 বছর আগের ঘটনাও মনে আছে, আবার কোন মাসে ঘটেছিল সেটাও। ভদ্রলোক একটা গানের সুর গুনগুন করতে করতে একটা মোটা খাতা বার করে আনলেন। তারপর সেইখানের পাতা উল্টিয়ে দেখতে দেখতে বার করে আনলেন
মার্চ মাসের অংশটা। এবার বললেন, হ্যাঁ, ওই 6 বছর আগে মার্চ মাসের ঠিক 21 তারিখ নাগাদ ওই ঘটনাটা ঘটে আর কি। লাদাখ সীমান্তে পোস্টিংয়ে ছিলেন এই বিশ্বম্বর রায়, আর সেই দিনই আমাদের দেশের উপর হামলা চালায় কিছু চীনের সেনারা। সেখানে ডিউটিরত অফিসাররা সেই ঘটনার চার্জ নেন। তারপর গোলাগুলিও চলে। একদিনে 7 জন ভারতীয় সেনা শহীদ হন। তবে এই বিশ্বম্ভর লোকটা মারা না গেলেও গুরুতর জখম হয়েছিল। এই যে হ্যাঁ, এই যে দেখো, নামও দেওয়া আছে। তবে একটা বড় সড়ো ইনজুরি হয় লোকটার। তা হলো ডান হাতের বুড়ো আঙুলে শত্রুদের একটা গুলি লাগার কারণে ওটা কেটে বাদ দিতে হয়। আর তোমরা জানো, শরীরের ক্ষতি হলে সেই সৈনিক যুদ্ধের জন্য অনুপযোগী। তাই ওনাকে সসম্মানের সাথে অবসর দেয় ভারতীয় সেনাবাহিনী। খবরের কাগজ যেটা বলছে তোমাদেরকে আমি তা জানিয়ে দিলাম ব্যোমকেশ। এর বেশি খবর আমার জানা নেই। ও মাথা নেড়ে বলল, অসংখ্য ধন্যবাদ জেঠু। তুমি যে আমার কি উপকার করলে তা জানো না। এতটা তথ্যই যথেষ্ট। তবে এখানে লেখা আছে সেনাবাহিনীতে ওই বিশ্বম্বর রায়ের টিপ ছিল অব্যর্থ, সাথে বাঁ হাতে সে বন্দুকও চালাতে পারদর্শী। দারুণ লোক বলতে হবে। পরে মনে হয় ওই আর্মি থেকে রিটায়ার্ড করে অন্য কোথাও চাকরি পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, উনি ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তরিৎ জেঠু কথাটা শুনে একটু উদাস হয়ে বললেন, ভাবো ব্যোমকেশ, ভাবো, যে লোকটা যুদ্ধে গিয়ে বীরভাবে চৈনিক সেনাবাহিনীকে ধ্বংস করল, তার একটা অঙ্গ বাদ যাবার কারণে কতটা লস হলো, কতটা মানসিক ইনজুরি হলো ওনার। আর মিলিটারি মেজাজ থেকে সোজা সিকিউরিটি গার্ডের চাকরি। কতটা হতাশ হতে হয় মানুষকে তার জীবনে, ভাবো ব্যোমকেশ। ব্যোমকেশ সম্মতি জানালো। উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ জেঠু। আপনি না থাকলে এতগুলো অদ্ভুত তথ্য আমার জানা বাকি থেকে যেত। আচ্ছা, আবার যদি দরকার পড়ে আমি কথা দিলাম আপনার কাছে আসব। ভালো থাকবেন। আমরা যখন বাড়ি ফিরলাম তখন প্রায় বেলা 1টার কাছাকাছি। খাওয়া দাওয়া শেষ করে একটা ভালো মতো ভাত ঘুম দিলাম। ও আগেই বলেছিল যে আমরা বিকেল বিকেল নাগাদ অনিমেষ সান্যালের বাড়িতে যাব। সন্ধ্যা তখন ওই 6টার কাছাকাছি। কলকাতা শহরে যান চলাচল করছে সর্বত্র। কারা যেন অজান্তেই রাস্তায় ল্যাম্পপোস্টগুলো জ্বালিয়ে দিয়ে গেছে। আমি বললাম, ট্যাক্সি নেবে নাকি? তার আর দরকার পড়বে না, বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে মিনিট 20 হাঁটার পথ। গল্প করতে করতে পৌঁছে যাব। তাই চলো তাহলে। আজ ফুটপাতে বেশি ভিড় নেই, তাও বর্তমান গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ, সব মিলিয়ে কিন্তু কলকাতা তার জায়গাতেই আছে। রাস্তায় বাতিগুলো জ্বলে গেছে। ও আর আমি পথ ধরে হাঁটছি। আমায় বলল, চলো ভাইয়া, একটা গলির ভেতর দিয়ে যাওয়া যায়। একটু অন্ধকার হবে ঠিকই, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাব। সত্যি বেশ সময় কমই লাগলো। আমরা সেই রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়ার সাথে সাথেই আমাদের চোখে পড়লো এক পেল্লায় দোতলা বাড়ি। বাড়ির গেটটাই অনেক বড়। একটা পাহারাদার গেটে বসে আমাদের দেখেই তাড়াতাড়ি গেট খুলে দিল। বাড়ির দরজা অবধি সেই আমাদের এগিয়ে দিল। বেশ বড় একটা বাগান বাড়ি অবধি চলে গেছে। তার মাঝখানে পাথর বেছানো রাস্তা। সেইখানে একটা সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে আছে। ও এগিয়ে গিয়ে ডোরবেল টিপতেই সামনে একটা চাকর এসে দরজা খুলে দিল আর আমাদের নিয়ে গেল একটা বসার ঘরে। চাকরটা আমাদের বসতে বলেই চলে গেল, সাজানো বহু সুন্দর সুন্দর মূর্তি আর ফুলদানি দিয়ে। বোঝা গেল অনিমেষ সান্যালের পয়সার অভাব ছিল না, আর ওনার স্ত্রী বোধ করি ঘর সাজানোর শখ আছে। মহিলা এখন সত্য বিধবা হয়েছেন। আমাদের সাথে কেমনভাবে কথা বলবেন আমি সেটাই ভাবছি। আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করিয়ে ওপরে সিঁড়ি দিয়ে নেমে এলেন সাদা কাপড় পরিহিতা অনিমেষ সান্যালের সত্য বিধবা হওয়া স্ত্রী। মহিলা আমাদের দেখে বললেন, আপনারা বসুন এখানে, চা বলি। পুলিশ আমাকে ফোন করে বলেছিল যে আপনারা আসবেন, কিন্তু বুঝতেই তো পারছেন আমি এখনো অতটা প্রস্তুত নই আপনার উত্তর দেওয়ার জন্য। না না, আপনাকে বিব্রত করার মতো কিছু প্রশ্ন আমরা করব না। তবে ওনার ব্যাপারটা যেহেতু খুন, তাই এটা আমায় করতেই হবে।
প্রত্যক্ষ দোষীকে খুঁজে বার করতে। মহিলা মাথা নেড়ে বললেন, দেখুন, যদি খুনের কথা বলেন, ও যে খুন হতে পারে তা আমি আগে থেকেই জানতাম। মানুষটা বিয়ের 2-3 বছর আগে সাধারণ থাকলেও ধীরে ধীরে কয়েক বছরে যেন পশুতে পরিণত হয়েছিল। আপনার কাউকে সন্দেহ হয় যে আপনার স্বামীকে হত্যা করতে পারে, অথবা কোনো শত্রু? দেখুন, ধনী মানুষের শত্রু সর্বত্র। আমি খালি এইটুকু বলবো, ও বাড়িতে না জানি বহু জায়গায় টাকা দিয়ে রেখেছিল, তাও ছোটখাটো পরিমাণ না, বেশ বড় সড়ই। তাই যে কেউই যাতে টাকা না শোধ করতে হয়, ওকে হত্যা করা এদেরই কাজ মনে হয়। আপনার কথা শুনে মনে হচ্ছে এই মৃত্যুতে আপনি অতটাও শোকাহত হননি বা কম হয়েছেন। এটার কারণ কি জানতে পারি? মহিলা মাথা নিচু করে বললেন, মানুষ না, আমি আমি ঘর করছিলাম একটা পশুর সাথে। সারাদিন কাজ করতো, তারপর রাতে ক্লাবে গিয়ে জুয়া খেলে টাকার শ্রাদ্ধ করতো। বেশিরভাগ দিন মদ খেয়ে অন্য মেয়ে মানুষের সাথে রাত কাটিয়ে ঘরে ফিরতো, আর ফিরে এসে আমাকে মারধর থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এমন একটা মানুষ মরলে কি আর কষ্ট হয়? আর ওনার এমন মনোভাবের কারণ? কারণ তো একটাই, প্রথমে বিয়ের কয়েক বছর আমাদের মধ্যে সব কিছু ঠিক ছিল, প্রেম, ভালোবাসা, টাকা পয়সা, বাড়ি, কিছুর অভাব ছিল না। কিন্তু কয়েক বছর কাটার পর যখন সে জানতে পারলো আমি ওকে কোনোদিন সন্তান সুখ দিতে পারবো না, তবে থেকে এইসব কাণ্ড। আর কিছু আলাদা তথ্য আপনি আমাকে বলতে পারবেন মিসেস সান্যাল? আমার একটা লোকের ওপর সন্দেহ হয় যে এই খুনটা করতে পারে। বিশ্বম্ভর রায় নামক একটা লোকের সাথে ওর ভালোই সম্পর্ক তৈরি হয়েছিল কয়েকদিন আগেই। বোঝেন তো, জুয়ারির বন্ধু জুয়ারি হবে না তা তো আর সম্ভব না। ঠিক আছে মিসেস সান্যাল, আজ আমরা উঠি। তবে অন্য কোনো অজানা তথ্য মাথায় এলে আমাদের ফোন করে সাহায্য করবেন। তারপর আর আমরা সেইখানে বসি, নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লেন। বেরোনোর আগে মহিলা আমাদের বললেন, আপনারা ফিরবেন কিসে? ট্যাক্সি ডেকে দেবো? ও হাসি মুখে বলল, না না, এর কোনো দরকার নেই, আমরা চলে যাব, আমাদের কাছেই বাড়ি। আমরা আবার হাঁটতে শুরু করলাম। পরে বুঝেছিলাম মহিলার পরামর্শটা মেনে নিলে হয়তো ভালোই করতাম। আমরা আবার বড় রাস্তা পেরিয়ে আবার সেই গলির পথেই গেলাম। আগের বার আসার সময় বেশ তাড়াতাড়ি হয়েছিল। আমি ওকে প্রশ্ন করলাম, আচ্ছা, কি বুঝলে তুমি? ওনার কথা শোনার পর মনে হচ্ছে মহিলা বিশ্বম্ভর রায়ের মৃত্যুর ব্যাপারে হয়তো কিছুই জানেন না। আর লোকটা তো মরে গেছে, তাই ওনার ওপর সন্দেহ করাটা অযৌক্তিক নাকি? ও নিজের মনে কিছু বিড়বিড় করতেই যাচ্ছিল। আমার কথা শুনে বলল, একটা সোজা জিনিস মাথায় আসছে না আমার। বিশ্বম্ভরের বোন সন্দেহ করে অনিমেষ সান্যালকে, আর অনিমেষ সান্যালের স্ত্রী সন্দেহ করেন বিশ্বম্ভরকে। কেসটা এতটাই অদ্ভুত যেন আমার মাথাটাতে সেটা আরো বেশি করে জট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা ব্যাপার ভাবো, ধরো ওই মহিলাই কোনো লোক দিয়ে অনিমেষ সান্যালকে খুন করায়। মোটিভ, লোকটা মহিলার উপর দারুণ অত্যাচার করত, আর সে মরলে সব সম্পত্তির মালকিন এমনিও তিনি হতেন, আর সেটার প্রমাণ আমরা আজই পেলাম। কিন্তু তার স্বামীর মৃত্যুতে তিনি অতটা শোকাহত নন। কিন্তু ও চলতে চলতে আমার পিঠে চাপড় মেরে বলল, সাবাস, এটাও হতে পারে। আমিও ব্যাপারটা ভেবে দেখেছি, হলেও তা হতে পারে। আচ্ছা, তুমি সুনয়না দেবীকেও সন্দেহ করছো? আমার তো মনে হলো না যে তিনি এসবের মধ্যে জড়িয়ে আছেন বলে। এখানে কাউকেই বিশ্বাস করা যায় না। অনেক খুনের কেস দেখলাম, এটা একটু বেশি ঘোরালো বলে মনে হলো আমার, জানো তো। আমরা এগোচ্ছি গলির একটা অন্ধকার অংশ দিয়ে। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও সেই জায়গাটা একটু বেশি অন্ধকার। আমরা সেইখান দিয়ে এগিয়ে যাব, এমন সময় হঠাৎ করে সামনে একটা বড় ডাস্টবিন চোখে পড়লো আমাদের। তার চারপাশে বড় ময়লার স্তূপ। সেইখান দিয়ে ভেসে আসছে একটা গোঙানির শব্দ। ও বোধ করি শব্দটা শুনেছে, তাই এক পা করে আমরা সেই দিকে এগিয়ে গেলাম। কেউ যেন গোঙানির শব্দে বলছে, বাঁচাও, বাঁচাও, আমি মরে যাব, আমি মরে যাব, যদি কেউ থাকো আমায় বাঁচাও। আমি তৎক্ষণাৎ ওর মুখের দিকে চেয়ে বললাম, এই হয়তো কারো আমাদের সাহায্যের দরকার আছে, চলো এগিয়ে যাই, যদি কোনোভাবে লোকটা সাহায্য করে প্রাণটা বাঁচানো যায়। আমি প্রথমে কাছে এগিয়ে গেলাম লোকটার দিকে। হঠাৎ করেই ওর দিক থেকে ভেসে এলো একটা তীব্র চিৎকার। ভাইয়া, কাছে যাবে না লোকটার, সরে যাও ওখান থেকে। আর সঙ্গে সঙ্গে একটা তীব্র ধাক্কা অনুভব করলাম শরীরে।
আর ধাক্কা খাওয়ার সাথে সাথেই অন্ধকারে মিশে থাকা লোকটাকে আবছা দেখতে পেলাম। আর যেটা দেখলাম সেটা দেখে আমার মুখ দিয়ে কথা বেরোনোর জোগাড়, কারণ লোকটার হাতে ধরা আছে একটা সবুজ রঙের ছাতার ওপরের অংশ। অন্ধকার ছায়ামূর্তি এবার উঠে দাঁড়িয়েছে। ও আমাকে ধাক্কা দেওয়ার দরুন নিজেও পড়েছিল রাস্তার এক কোণে, কিন্তু ও যে কতটা ফিট তার পরিচয় আমি সঙ্গে সঙ্গে পেলাম। ও একটা জাম্প করে উঠে দাঁড়ালো, আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই ছায়ামূর্তির ছাতার দিক থেকে খুট করে একটা তীব্র শব্দ শোনা গেল, আর সঙ্গে সঙ্গে একটা শোঁ শব্দ করে কিছু তীব্র গতিতে ছুটে গিয়ে ধাতব শব্দ সৃষ্টি করে আঘাত হানল লোহার ল্যাম্পপোস্টে। আমার ততক্ষণে বুঝতে বাকি নেই আততায়ী লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, এই সুযোগ। তাই আমি লোকটার দিকে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু লোকটা প্রায় 6 ফুটের কাছাকাছি, আর শরীরের গড়ন দেখেই বোঝা যায় তার শরীরে শক্তির অভাব নেই। সে আমাকে তীব্র গতিতে ঠেলা মেরে ফেলে দিল রাস্তার এক কোণায়। ঠিক এমন সময় লোকটা সুযোগ বুঝে ছুটে পালানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ আমার ওর দিকে নজর গেল। বুঝলাম ও লোকটার ওপর হামলে পড়েছে। প্রবল ধস্তাধস্তির শব্দ আসছে কানে। একটা কালো শরীর ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে, আর তার হাতে সেই সবুজ রঙের ছাতাটা। আমি অন্ধকার লক্ষ্য করে দেখলাম লোকটাকে একটা মোক্ষম প্যাঁচ দিয়ে ধরাশায়ী করলো, কিন্তু একটা আচমকা ছাতার লোহার অংশটার আঘাত পড়ার সাথে সাথেই ও মাটিতে, আর সেই ফাঁকে লোকটা ছাতাটা নিচে ফেলে তীব্র গতিতে ছুটে পালালো। আমি ওর দিকে এগিয়ে গিয়ে বললাম, হেই, তুমি ঠিক আছো তো? ওর হাতের উপর হাতটা রেখে একটু জখম হওয়া জায়গায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, আসল খুনি যে আমাদের হাতেই সেটা এখন সহজেই আন্দাজ করতে পারছি। লোকটা কি সেটা ঠাউর করাও এখন আমার জন্য অতি সহজ। মরা লোকও জীবিত হতে পারে তাহলে। আমি কিছুই বুঝতে পারলাম না যে ও কি বলতে চাইল। ওর মাথায় যে কিছু চলছে সেটা ও ছাড়া কেউ জানে না। আমি এবার এগিয়ে গেলাম নিচে পড়ে থাকা সবুজ ছাতাটার দিকে। সেটা তুলে নিয়ে আমরা এগিয়ে গেলাম। গলিটা দিয়ে এগিয়ে গিয়ে পড়লো বড় রাস্তা, আর সেখানে একটা ট্যাক্সি আগে থেকেই দাঁড়িয়েছিল। আমরা উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। পথে ওর মুখটা দেখলাম গম্ভীর, মানে ও কিছু একটা নিয়ে চিন্তা করছে। বাড়িতে খাওয়ার টেবিলেও কিছুই বলল না। আমি জানি এখনও নিজেকে ডুবিয়ে দেবে নিজের ভাবনার জগৎ। ওর মনে এখন চলছে হাজারো প্রশ্নের ঝড়। খাওয়া দাওয়া শেষ করে যখন ওর ঘরে গেলাম, তখন ও নিজের মনে একটা সিগারেট জ্বালিয়ে টেবিলের ওপর রাখা ছাতাটা ভালো করে দেখছে। আমায় কাছে দেখে সেটা মুখের সামনে তুলে বলল, ভালো করে দেখো, এই যে ছাতার সবুজ রঙের অংশটা, অর্থাৎ যেটা কাপড়ের অংশ, সেটা কিন্তু এই দারুণ অস্ত্রকে লুকোনোর কাজ করত। আর এই যে বলে ওপরের অংশটা খুলে পাশে রাখতেই বেরিয়ে এলো ছাতার নিচের লম্বা ধাতব অংশ, আর সেটার নিচে একটা ধাতব বোতাম চোখে পড়ল। ও কোথা থেকে জানি না এটা পেরেক জোগাড় করেই রেখেছিল। ধাতব নলের মতো অংশ দিয়ে সেটা প্রবেশ করিয়ে বন্দুকের মতো সেটা ঘরের একটা দেওয়ালের দিকে তাক করে বোতামটা টিপে দিল, আর সঙ্গে সঙ্গে সেটা খুট শব্দ করে পেরেকটা প্রচণ্ড তীব্র গতিতে বিঁধে গেল দেওয়ালে। ঘটনাটা নিজের চোখে দেখে আমি তো অবাক। ও বলল, ভেবে দেখো লোকটা কত বড় মাস্টার মাইন্ড। এই ধরনের অস্ত্রর কথা আমরা কখনো কল্পনাও করতে পারি না, আর এটা সে একটা ছাতার মধ্যে লুকিয়ে খুনগুলো করলো। আমি হঠাৎ করেই ওকে প্রশ্নটা করেই বসলাম, আচ্ছা, যে লোকটা এইরকম অস্ত্র বানাতে পারে সে তো আর একটাও আগে থেকে বানিয়ে রাখতে পারে, তাই না? আর সে তো আমাদের হাত থেকে ছাড়া পেলেও এবার অন্য কারো উপর আঘাত আনতে পারে। আমার কথা শোনার সাথে সাথেই ও কি যেন একটা ভেবে ক্ষোভে ফেটে পড়ে বলল, সেটা বুঝতে আমার এতটা দেরি হয়ে গেল। লোকটাকে আমার বাঁচাতেই হবে, না হলে ও শেষ করে ফেলবে। ও ঝড়ের গতিতে বেরিয়ে গেল ড্রয়িং রুমের দিকে, আর সঙ্গে সঙ্গে একটা নাম্বারে ফোন করে জানিয়ে দিল, হ্যাঁ, হ্যালো দাসবাবু, আমি অনির্বাণ বলছি। হ্যাঁ, খুব জরুরি দরকার। হ্যাঁ, ইমিডিয়েটলি একটা ফোর্স তৈরি করে ডক্টর অধিকারীর বাড়ির সামনে পাহারা বসান। লোকটা আজ রাতে সেফ নয়, চারিদিকে নজর রাখতে বলবেন আপনার পুলিশ বাহিনীকে। কিন্তু পারলে লোকটার বাড়িতে আপনার ফোর্স যেন এই টুলির মতো লেগে থাকে।